হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইংলিশ ডিপো চ্যানেল। আজকে ভিডিওতে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন নিয়ে আলোচনা করব। তো তার আগে কয়েকটি ইনফরমেশন জেনে নিই। দ্য পোয়েম ওয়াজ কম্পোজড ইন 1798 ওয়েন দ্য পোয়েট ওয়াজ ইন জার্মানি। কবিতাটি 1798 সালে রচিত হয় যখন কবি জার্মানিতে ছিলেন। The poem was published in second edition of Lyrical Ballads in 1800. এই কবিতাটি পাবলিশ হয়েছিল সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডসে 1800 খ্রিস্টাব্দে। ফার্স্ট এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস ওয়াজ পাবলিশড ইন 1798 ইন কোলাবোরেশন উইথ কোলরিজ। ফার্স্ট এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস যেটা পাবলিশড হয়েছিল 1798 খ্রিস্টাব্দে, সেটা কোলরিজের সঙ্গে যুক্ত হয়ে পাবলিশড হয়েছিল, মানে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনে মিলে। দ্য পোয়েম ইজ আ 7 স্ট্যান্জা ব্যালাড অ্যান্ড ইচ স্ট্যান্জা হ্যাজ 4 লাইন্স। এই যে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন কবিতাটি 7 স্তবকের এবং প্রতিটি স্ট্যান্জাতে 4টি করে লাইন আছে। এই কবিতাটির রাইম স্কিম কি? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ। The poem is written in iambic trimeter and iambic tetrameter. কবিতাটি লেখা হয়েছিল আয়াম্বিক ট্রাইমিটারে এবং আয়াম্বিক টেট্রামিটারে। এখন আমরা কবিতাটি শুরু করি। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। এখানে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন বলতে বোঝানো হয়েছে আনইউজুয়াল ইমোশনস অথবা স্ট্রেঞ্জ কাইন্ড অফ ফিয়ার অর ইমোশনস, অর্থাৎ এক প্রকার অদ্ভুত আবেগ। হ্যাভ আই নোন অর্থাৎ আই হ্যাভ নোন মানে আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। এখানে বক্তা অভিজ্ঞতা অর্জন করেছেন কিসের? এক প্রকার অদ্ভুত আবেগের, সেটাই বলেছেন যে দ্য স্পিকার হ্যাজ এক্সপিরিয়েন্সড আ স্ট্রেঞ্জ কাইন্ড অফ ইমোশন। ঠিক আছে, অ্যান্ড আই উইল ডেয়ার টু টেল বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন। এখানে বক্তা সাহস করবে বলার, বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন, শুধুমাত্র তার প্রেমিকের কানে, অর্থাৎ হি হ্যাজ নো কারেজ টু টেল এনিওয়ান এক্সেপ্ট হিজ লাভার, মানে তার লাভার ছাড়া অন্য কাউকে বলার তার সাহস বা কারেজ নেই। কেন? তিনি বিশ্বাস করেন যে একমাত্র প্রেমিকই তার যে অদ্ভুত রকমের আবেগের যে অভিজ্ঞতা হয়েছে সেটা বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবেন না। হোয়াট ওয়ান্স টু মি বিফেল, মানে একদা তার সঙ্গে যা ঘটেছিল, অর্থাৎ সে একদা যে এক প্রকারের অদ্ভুত রকমের আবেগ অনুভব করেছিল বা অভিজ্ঞতা অর্জন করেছিল সেটার কথাই বলেছেন, এবং সেটাই তিনি তার একমাত্র প্রেমিককেই বলার সাহস দেখাবেন। এরপরে 2 নম্বর স্ট্যান্জায় কি আছে? হোয়েন শি আই লাভড লুকড এভরি ডে ফ্রেশ অ্যাজ আ রোজ ইন জুন। হোয়েন যখন, সে, এই সেটাকে সে যাকে কবি ভালোবাসতেন, লুকড এভরিডে প্রতিদিন তাকে মনে হতো, ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন মানে জুন মাসের যে সতেজ গোলাপ আছে তার মতোই তাকে সতেজ মানে ফ্রেশ দেখাতো। এখানে স্পিকার ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন ফ্রেশটি দিয়ে তার প্রিয়তমার বিউটি, পিউরিটি, ইউথ এবং ভালনারেবিলিটিকেই বুঝিয়েছেন। I to her cottage bent my way beneath an evening moon. এখানে বক্তা এও প্রকাশ করেছেন যে তিনি অতীতে মুনলিট ইভিনিং অর্থাৎ চাঁদনি সন্ধ্যা বা বিকেলে তার লাভারের কুটিরে যেতেন বা লাভারের কুটিরের দিকে যাত্রা শুরু করতেন সেটা। এখানে কবি ইভিনিং মুন দিয়ে একটি ভিজুয়াল ইমেজারি তৈরি করেন, যেহেতু 2 প্রেমিকের সাক্ষাৎ হতে যাচ্ছে। আপন দ্য মুন আই ফিক্সড মাই আই অল ওভার দ্য ওয়াইড লি উইথ কুইকেনিং পেস মাই হর্স ড্রিউ নাই দোজ পাথস সো ডিয়ার টু মি। এখানে বক্তা অর্থাৎ কবি তার জার্নিটাকে ব্যাখ্যা করছেন, তার জার্নি কেমন ছিল তার লাভারের কটেজের দিকে সেটাকেই সে
ব্যাখ্যা করছে। আপন দ্য মুন আই ফিক্সড মাই আই অল ওভার দ্য ওয়াইডলি। সে বা তিনি যখন এই যে ওয়াইডলি অর্থাৎ প্রশস্ত তৃণভূমি বা গ্রাসল্যান্ডের মধ্য দিয়ে যেতেন বা যাচ্ছিলেন, তখন তার স্থির দৃষ্টি রেখেছিল কোথায়? ওই চাঁদের প্রতি। উইথ কুইকেনিং পেস মাই হর্স ড্রিউ নাই। এবং দ্রুত পা ফেলে বা দ্রুত গতিতে তার ঘোড়াটি অর্থাৎ বক্তার ঘোড়াটি কোথায় যাচ্ছিল? ওই তার লাভারের কটেজের দিকে এগিয়ে যাচ্ছিল বা এগিয়ে নিয়ে চলে। দোজ পাথ সো ডিয়ার টু মি। ওই যে পথ ধরে তার লাভারের কটেজ দিকে যাচ্ছিল, সেই পথটা তার কাছে খুবই প্রিয় ছিল। কেন? সেই পথের সৌন্দর্য এবং সেই পথটি তাকে তার লাভারের কটেজের দিকে নিয়ে যেত, তাই সেই পথ তার কাছে খুবই প্রিয় ছিল। And now we reached the orchard plot, and as we climbed the hill, the sinking moon to Lucy's cot came near and nearer still. And now, এবং এখন মানে খুব শীঘ্রই আমরা অর্থাৎ বক্তা এবং তার ঘোড়া যাত্রাপথে একটি ফলের বাগানে পৌঁছেছে। And as we climbed the hill, the sinking moon to Lucy's cot came near and nearer still. এরপরে তারা একটি পাহাড়ে উঠছিল। যখনই তারা যতই পাহাড়ের উপরে উঠছিল, এটা মনে হচ্ছিল যে সিঙ্কিং মুন অর্থাৎ ডুবন্ত চাঁদটি ততই তাদের কাছে চলে আসছিল। আর এখানে ডুবন্ত চাঁদটি অর্থাৎ চাঁদটি অস্ত যাচ্ছে কোথায়? তার লাভারের যে কটেজের পেছন দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা তার লাভারের নাম জানতে পাই। তার লাভারের নাম কি? লুসি। এবং এখানে যে এক্সপ্রেশনটা আছে নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল, এটা সাজেস্ট করে যে তার যে জার্নিটা, তার লাভারের কটেজের কুটিরের দিকে যে জার্নিটা, সেটা কিন্তু সহজ এবং ছোট কিংবা ইজি ছিল না। প্রতিটা ডিফিকাল্ট জার্নির পরে একটা বিউটিফুল ডেস্টিনেশন থাকে। এবং এই বিশ্বাস নিয়েই বক্তা ট্রাভেল করছেন তার প্রেমিককে দেখার জন্য বা প্রেমিককে এক ঝলক দেখবে বলে। দিগন্তের কাছাকাছি চাঁদটি ডুবে যাচ্ছে, আর এটা মনে হচ্ছে যেন চাঁদটি লুসির কুটিরে ডুবে যাচ্ছে। আর এটা ইঙ্গিত করে যে লুসির কটেজে পৌঁছতে বক্তার দেরি হয়ে গিয়েছে। In one of those sweet dreams I slept, kind nature's gentlest boon, and all the while my eye I kept on the descending moon. এই যে বক্তার প্রেমিকের কুটিরের দিকে তার জার্নি, সেটাকে তার কাছে মনে হয়েছে সুইট ড্রিমস অর্থাৎ মিষ্টি স্বপ্নগুলির মতো। আর এই স্বপ্নগুলিকে সে ব্যাখ্যা করেছেন কাইন্ড নেচার এর জেন্টলেস্ট বুন অর্থাৎ উত্তম গিফট মানে সর্বোত্তম পুরস্কার হিসেবে মনে হয়েছে। এবং যে রাত্রে বক্তা তার প্রেমিকের কুটিরের দিকে যাত্রা করছিলেন, সেই রাতকে তার কাছে মনে হয়েছে খুবই বিউটিফুল এবং অ্যামেজিং। অ্যান্ড অল দ্য হোয়াইল মাই আই কেপ্ট অন দ্য ডিসেন্ডিং মুন। এই যে তার যাত্রাপথের সর্বক্ষণ সময়ে বক্তা ডুবন্ত চাঁদটির দিকে তার দৃষ্টি স্থির রেখেছিল অর্থাৎ তাকিয়েছিল। My horse moved on hoof after hoof, he raced and never stopped. When down behind the cottage roof, at once the bright moon dropped. My horse moved on hoof after hoof, he raced and never stopped. বক্তার ঘোড়া পায়ের পর পা ফেলে ধীরে ধীরে কোথাও না থেমে পাহাড়ের ঢাল বেয়ে তার প্রেমিকের কুটিরের দিকে এগিয়ে চলছে। When down behind the cottage roof, at once the bright moon dropped. এইভাবে বক্তার ঘোড়া চলাকালীন হঠাৎ করে এমন সময় আসে যখন চাঁদটি লুসির কটেজের পেছনে ডুবে যায়।
এমন সময় বা পরিস্থিতিতে বক্তাকে গাইড করার মতো চাঁদের আলো থাকে না, যে আলোতে বক্তা তার প্রেমিক লুসির কুটিরের দিকে এগিয়ে চলবে। এই যে একটা সিচুয়েশন তৈরি হয়, যে সিচুয়েশন ইঙ্গিত দেয় যে বক্তা যেন তার খুব একটা প্রিয় জিনিস হারিয়ে ফেলেছে। তো এভাবেই কবিতাটি এই 6th স্ট্যাঞ্জাতে গিয়ে একটা ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। What fond and wayward thoughts will slide into a lover's head? Oh mercy to myself, I cried, if Lucy should be dead. এখানে বক্তার মনে ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস অর্থাৎ এলোমেলো চিন্তাভাবনা বা টেরিবল থট এসেছে যে হয়তোবা তার বিলাভেড লুসি মারা গিয়েছে। এমনটা ভাবার কারণ কেন? কারণ 6 নম্বর স্ট্যাঞ্জাতেই বলা হয়েছে যে চাঁদ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, উধাও হয়ে গেছে, এবং সেটাকে একটা ওমেন বা কোনো একটি দুর্ঘটনা অশনি সংকেত ভেবে মনে করেছেন। তাই সে ভয়ে আর্তনাদ করে উঠেছে, ও মার্সি টু মাই সেলফ। কোনো একটা উপায়ে বক্তা ভেবে ফেলেছেন বা বিশ্বাস করেছেন যে চাঁদের সঙ্গে লুসির জীবনে একটা ডিরেক্ট কানেকশন রয়েছে। তাই চাঁদের অস্ত যাওয়ার সঙ্গে বক্তা ভেবে ফেলেছেন যে হয়তো লুসিও মারা গিয়েছেন। তাই সে বলেছেন, ইফ লুসি শুড বি ডেড। কবিতাটি পড়ার পরে আমাদের মনে একটি প্রশ্ন চলে আসে যে কেন বক্তার মনে লুসির মৃত্যুর ভাবনাটা প্রবেশ করলো? এখানে কবি কি ইঙ্গিত করতে চেয়েছেন? হতে পারে সুখী সময়ে বা ভালো সময়ে মৃত্যুর যে চিন্তাটা সেটা মনে চলে আসতে পারে, কিংবা খুব সম্ভবত এটা ইন্ডিকেট করে যে যারা জেনুইনলি কাউকে ভালোবাসেন তাদের মনে একটা হারানোর ভয় থেকেই যায়। তো যাই হোক, কবিতাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।